যে হোয়াই খলিলুর রহমান। আপনাকে তো প্রধানমন্ত্রী ডেকেছিলেন কথা বলেছেন, এর আগে আপনি অসুস্থ ছিলেন, ফোন করেছে, এটা একটা সামাজিকতা এবং এটা খুব আন্তরিকতা। আমার একটা প্রশ্ন, এই কথাটাকে আপনি নিশ্চয়ই আপনি কি আলোচনা করছেন সেটা আমি জানতে চাইবো না, কারণ আপনাদের আলোচনাটা আপনাদের মধ্যে থাকবে। খালি একটু জিজ্ঞেস করছে, আপনি একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে কি আপনি জিজ্ঞেস করছেন যে হোয়াই খলিলুর রহমান নাকি না? না, এটা আমি জিজ্ঞাসা করিনি মানে আমি ওনার সঙ্গে আমার দুবার দেখা হয়েছে, বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। প্রথমে বলে নেই আমি বিএনপি করি না, এটা আমি বলে দিলাম স্পষ্ট। মানে বলতে পারতাম আমি বিএনপি করি, আমি ভাই জীবনে বিএনপি করি নাই, জীবনে না, আমি জীবনে আওয়ামী লীগও করি নাই। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার। খলিলুর রহমান উনিও তো কখনো বিএনপি উনি আওয়ামী লীগ করে নাই, কাজে এটা ক্লিয়ার থাকার আমি করি নাই। আর দুই নম্বর কথা হলো, আমি অন্তর্বর্তীকালীন সরকার আমলে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতাম। অনেকে আমাকে বলতো আপনি বোধহয় না পাওয়ার বেদনা এগুলি করতেছেন। হ্যাঁ, তো সেটা আমি বলে রাখি, আমি জীবনে কোনোদিন কোনো সরকারের কোনো সরকারি দায়িত্বে যাব না, যাই নাই, যাব না। দু একবার যে অফার আসে নাই তা না, বাট আমি যাব না এই কারণে আমি তো ওই কাজটা শিখি নাই। আমি সারা জীবন ধরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ভাই, যদিও শফিকুর আলম বলে আমি নাকি পড়াশোনা করি নাই, আমি কেমন করে কি দেখাই বুঝতে পারলাম না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি, আমি সাংবাদিকতাটাই শিখছি, সারা জীবন সাংবাদিকতাটাই করছি, রেস্ট অফ লাইফ। আর আসি আর কয় বছর জীবন, হয়তো শেষ প্রান্তে আছি, বাকি কয়দিন সাংবাদিকতাই করবো, এছাড়া আর কিছু করবো না ভাই। এটা হলো বটম লাইন। এখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, উনি আমাকে ইনভাইট করেছেন, লাঞ্চের ইনভাইট করেছেন, আমি ওনার সঙ্গে লাঞ্চে অংশ নিয়েছি। আরেকবার এমনি দাওয়াত করেছিলেন, ওটা ইলেকশনের আগে দেশে আসার পর। সেবার আমি আমার মতো করে আমার বক্তব্যগুলো আমি বলেছি। উনি আমার কাছে জানতে চেয়েছেন, আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, উনি আমার কাছে জানতে চেয়েছেন পরের বার যে ওনারা তো সরকার এসেছেন, সাধারণ মানুষ সরকার সম্পর্কে কি ভাবে, কি বলে, অথবা আমি ওনাদের কর্মকাণ্ডকে কীভাবে বিশ্লেষণ করি। আমি যেভাবে টকশোগুলিতে বলি সেভাবেই বলে আসছি যে আপনার সম্পর্কে মানুষ এইভাবে, আপনার মন্ত্রিসভা সম্পর্কে এরকম ভাবে। তাও বলি, কি বলছি, জিজ্ঞেস করছেন তাহলে না বললে আমার সমস্যা, বলি। আমি বলছি যে আপনার মন্ত্রিসভাকে আমার কাছে মনে হয়েছে যে তারা আপনার সঙ্গে সিনক্রোনাইজ করতে পারছে না। আপনি যেটা বলছেন, হয় এটা আপনি ঠিকভাবে বলছেন না, হয়তো লোক দেখানোর জন্য বলছেন, অথবা যদি মিন করেন সেই মিনিংটা ওনারা ফিল করছেন না। উনি এই কথার জবাব বলছেন যে মাত্র তো শুরু করলাম, আমি আশা করি ঠিক হয়ে যাবে। উনি কিন্তু প্রতিবাদ করেন নাই, এবং আমি একদম, উনি বলছেন আপনার কেন মনে হয়েছে, আমি ব্যাখ্যা করেছি যে আমার এই কারণে মনে হয়েছে। ব্যাখ্যাটাও বলি। তো আমি ওনাকে বলছি, দেখেন আপনি শুরুতে দায়িত্ব নেওয়ার পরে একটা কাজ করছেন, সেটা হলো আপনি বলছেন আপনি সরকারি গাড়ি নেবেন না, সরকারি তেল নেবেন না, সরকারি ড্রাইভার নেবেন না, বলছেন তো। হ্যাঁ, আমি যেটা বলার মাধ্যমে কি দেশের অর্থনৈতিক চেঞ্জ হয়ে যাবো? তা তো হবে না। তাহলে আপনি বললেন কেন? আপনি বলছেন একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য। এক্সাম্পলটা কার জন্য? আমার জন্য, আমার তো গাড়ি নেই, এটা তো আমার জন্য করেন নাই। এক্সাম্পলটা আপনি ক্রিয়েট করতে চেয়েছেন আপনার যারা সহকর্মী আছেন ক্যাবিনেটের মেম্বারের জন্য, করার জন্য। এই ক্যাবিনেট মেম্বারটাকে কেউ কি আপনাটাকে ফলো করছে? কেউ করে নাই, একজন লোক মাত্র করছে, কৃষিমন্ত্রী, আর কেউ করে নাই। তো এরা করলো না কেন? দুটা কারণে করে নাই। একটা কারণ হতে পারে তারা আপনার পাত্তাই দেয় নাই, আর দ্বিতীয় কারণ হতে পারে তারা ভেবেছে আপনি একটা বোকা, আর তারা সব চালাক। কারণ আমি আবার এটাও বলেছিলাম যে আমি আবার ওই হলফনামা চেক করে দেখছি যে এরা কি আপনার চেয়ে গরিব কিনা। হলফনামাতে সবাই সত্য কথা বলে না, তারপরে যতটুকু বলে সেটাকে আমি সত্য ধরে নিয়ে আমি চেক করছি, দেখছি যে হলফনামার মধ্যে আপনার মন্ত্রীদের মধ্যে আপনি সবচেয়ে গরিব। তো সবচেয়ে গরিব মানুষটা এই সিদ্ধান্ত নিতে পারছে, আর ধনীরা পাচ্ছে না কেন? তার মানে তারা ধনী কিন্তু আত্মাটা ছোট্ট, কলজাটা ছোট। তো ছোট কলজার লোকদের দেশ চলবে না। উনি বলছেন যে আমি তো ওনাদেরকে জোর করতে পারি না, বাট আমি আশা করি ওনারা করবেন। তারপরে তো করে নাই, কেউ করছে? নির্লজ্জ, বেহায়া, জাস্ট নির্লজ্জ। এবং তারা বাকি সবাই প্রমাণ করেছে, প্রধানমন্ত্রী যা বলে বলুক গা, আমার কাজ আমি করে দেবো। কোন একটা মধ্যে দেখেন, আমি কয়েকটা উদাহরণ দেবো, আব্দুল আল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের কি পরিমাণ টাকা ওরা নিজেরা জানে? এদের গাড়ি কটা বলেন তো, ওরা জানে? একটা সরকারি গাড়ি নাম নিলে কি হয়? হয়টা কি? সম্প্রতি আমাদের ইন্টারিম সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি একটা সেমিনারে বলেছেন যে
যে মার্কিন আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি, যেটা নির্বাচনের 3 দিন আগে স্বাক্ষরিত হয়, এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। তিনি একটা প্রশ্ন করছেন, সংসদে কেন কথা হয়নি এই চুক্তিটা? তিনি তার উত্তরও দিয়েছেন। তিনি বলেছেন এর কারণ হচ্ছে ওই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল, আজকে যারা সরকারি দল এবং বিরোধী দল, স্পেসিফিক তিনি বিএনপি এবং জামাতের নাম উল্লেখ করেছেন। পরবর্তীতে তিনি আরো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, এনসিপি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলোকেও তিনি ইঙ্গিত করে কথা বলেছেন যে তারা সবাই জানতো, ইন্টারিম সরকার সবার সাথে কথা বলেছে। আপনার কি মনে হয় মোস্তফা, যে প্রফেসর ইউনূস আসলে সবাইকে ম্যানেজ করে এই চুক্তিটা করেছেন? অর্ধ সত্য, এটা আমার ধারণা। অর্ধ সত্য এই কারণে, তখন একটা প্যানিক তৈরি হয়েছিল যে গার্মেন্ট আপনার এক্সপোর্টে 25% ট্যারিফ দিবে, তারপর সেটা কমে আনা হলো 20%, এবং আরো কমানো যায় কিনা, এরকম একটা কিন্তু প্যানিক তৈরি করা হয়েছিল। এবং সে প্যানিকটা ছিল, অনেকে ভয় পাচ্ছিল যে আমাদের সবচেয়ে বেশি যে রপ্তানিটা হয় যে খাতে, সেখানে যদি এরকম ট্যারিফ বসা দিলে আমাদের বিশাল একটা লস হয়ে যাবে। এর বিপরীতে তারা একটা চুক্তি করতে চায়। আমার ধারণা তারা মুখে মুখে এটা বলেছিল যে আমরা এই ধরনের একটা চুক্তি করতে চাই, আপনারা কি বলেন? এবং তারা বলছিল আপনারা যদি ভালো মনে করেন তাহলে করেন। আমার ধারণা, কিন্তু এগুলি কিন্তু আমি তো আর দেখে আসিনি, ওনারা একদম জানতেন না, ওনাদেরকে অন্ধকারে রেখে করেছে আমি তা মনে করি না, কিন্তু ওনারা ডিটেইলে জানতেন এটা আমি মনে করি না, এটা আমি মনে করি না। কারণ ডিটেইলে জানলে পরে হয় কি, এই চুক্তিটা আমি যতটুকু পড়েছি, ডিটেইলে যদি কেউ এটা পড়েন এবং বুঝেন, তাহলে এমন একটা চুক্তি স্বাক্ষর করা কারোর পক্ষে সম্ভব না। আমরা শুনেছি যে ওই শেখ মুজিব সরকারের সঙ্গে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের নাকি একটা চুক্তি হয়েছিল, যেটাকে আমরা 25 বছরের গোলামি চুক্তি বলি, এবং আরো কি কি চুক্তি হয়েছিল। তারও আগে স্বাধীনতা যুদ্ধের সময় নাকি তাজউদ্দিনকে দিয়ে তারা একটা চুক্তি করিয়ে নিয়েছিল, এবং সেই চুক্তি করার আগে নাকি তাজউদ্দিন মানে অনেকে বলে জ্ঞান হারাই ফেলেছিল, অনেকে বলে কিছুক্ষণ স্তব্ধ ছিলেন। তো এটা হয়, একটা সেন্সিবল মানুষ এই ধরনের কোনো একটা দাসখতমূলক চুক্তি করতে গেলে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। এটা তারা ডিটেল জানতো, এটা আমার কাছে মনে হয় না। কারণ এটা 32 পৃষ্ঠার চুক্তি, ওনাদেরকে আগে ড্রাফট দিয়েছিল, এবং যারা চুক্তি স্বাক্ষর করেছেন ওনারাই আগে ড্রাফট পেয়ে গেছেন এবং পড়েছেন, আমার তা মনে হয় না। এই চুক্তি করার আগে আমার উপর 20% ট্যারিফ নির্ধারিত হয়ে গেল, এবং ট্রাম্প সরকারের যে এই নির্বাহী আদেশে তিনি যে ট্যারিফটা বসালেন, সেইটাও পরবর্তীতে আদালতে, মার্কিন সুপ্রিম কোর্টে এটা বাতিল হয়ে গেল। তারপর আমি ঠিক যে চুক্তিটা করলাম আমেরিকার সাথে, এই চুক্তি করার কারণে আমাকে মাত্র 1% কমালো। মানে এই 1% কমানোর জন্য কি এই চুক্তিটা যারা করেছেন, ডক্টর খলিল ছিলেন সেখানে, শেখ বশির ছিলেন ওখানে, এবং প্রচ্ছন্নভাবে ডক্টর ইউনূসও ছিলেন। এরা সবাই আসলে ওই 1% 2% লাভ ক্ষতি এগুলি হিসাবই করেন নাই। ওনাদের হিসাব ছিল একটা, যে আমি আমেরিকাকে খুশি করব, যে আমেরিকা যা বলবে আমি তা করে আমি প্রমাণ করব যে আমি আপনার অনুগত। এই চুক্তির যে ক্ষতি যেটা হয়েছে বলছেন, আমি মনে করি এটা ক্ষতি না, সরকার চাইলে এই ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারে। কারণ এই চুক্তি হয়েছে, চুক্তি কিন্তু এখনো কার্যকর হয় নাই। এই চুক্তির মধ্যে কিন্তু বলা আছে যে এটা, এই চুক্তিটা হওয়ার পর দুই দেশেই তারা আইনগতভাবে এটা নিয়ে আলোচনা করবে যে আইনগতভাবে কোনো ঝামেলা আছে কিনা। ওরাই তো কার্যকর করতে পারবে না, আমার যেটা ধারণা, ওদের আইনগতভাবে যেটা ঝামেলা আছে যদি এরকম থাকে আর কি, যে এই চুক্তি কার্যকর এখনো হয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কার্যকর যদি হয়েও যায় তারপরেও এই চুক্তি কিন্তু 60 দিনের নোটিশে বাতিলও করা যাবে। কিন্তু সমস্যা হলো একটা, সমস্যা হলো কি, ওই যে জুজুর ভয়টা, এটা যে আমি করব, যুক্তরাষ্ট্র কি আমার ওপর গোসা করবেন, যুক্তরাষ্ট্র কি আমার ওপর মাইন্ড করে আমাকে আবার ওই যে ওই ইয়ের মতো বলে উঠাই নিয়ে যাবেন, এই যে বিষয়গুলো, এই সমস্ত চিন্তা হয়তো যদি কারোর মধ্যে কাজ করে, এবং আমার ধারণা এই সমস্ত জুজুর ভয়গুলি ক্রমাগত সরকারকে দেখানো হচ্ছে। সরকার যদি একটু স্মার্ট হয়, একটু নিজের যোগাযোগ করে, তাহলে ওই একজন লোক কি বললো না 2জন লোক কি বললো এর উপর তারা ডিপেন্ড করবে না। আপনি বছরে $350 মিলিয়ন কৃষি পণ্য আপনাকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। তাহলে আপনি যদি এটা আমদানি করতে যান, এই আমদানি আপনি কি করবেন? আপনি যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য যে দামে কিনবেন, কিন্তু আমাদের এখানে এটা বাজারজাত করতে পারবেন, আর আমার কৃষি পণ্যের কি হবে? আমার কৃষি এটা পারবেন না আপনি। আচ্ছা,
ওষুধ খাতে যেটা বলছে তারা, সেটা হলো গিয়ে যে জেনেরিক নামে কোনো ওষুধ বিক্রি করতে পারবেন না। আমি জেনেরিক নাম না, যদি আপনার ট্রেড নামে করি, ব্র্যান্ড নামে করি, আমি ওষুধ এটা কিনতে পারবো? তখন আপনার নাপা পাবেন না, আপনাকে প্যানাডল কিনতে হবে। আপনার 75 পয়সা নাপা আপনাকে কিনতে হবে 20 টাকা দিয়ে, আপনি কিনতে পারবেন ভাই? খালি বললে তো হবে না। FDA যদি কোনো কিছু অনুমোদন করে দেয়, সেটা আমাদের এখানে BSI আর টেস্ট করতে পারবে না। কারণ FDA যেটা অনুমোদন করবে, ওইটা কি আমার জন্য গ্রহণযোগ্য হবে? বলবে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। হ্যাঁ, অক্ষতিকর না, বাট রিলিজিয়াস একটা ব্যাপার তো আছে। সাইফুল সাবিজ, আমরা মূলত আপনাদের কাছে একটা দারুণ স্লোগান অনেকদিন পরে আমরা শুনছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা বলেছি ঢাকা ঢাকা। অবশ্যই আমরা যারা দেশপ্রেমিক নাগরিক সবাই এটা বলবে। ইংরেজ সরকার নিজেই বলেছেন আপনারা তার নিয়োগকর্তা ছিলেন, মানে আপনারাই তাকে নিয়োগ দিয়েছিলেন। যাকে নিয়োগ দিলেন তারা এমন একটা চুক্তি করলো যেটা এখন কি আমরা বলবো ঢাকা না আমেরিকা, ঢাকা না আমেরিকা? আমরা কি বলবো আমেরিকা আমেরিকা? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে ঢাকা না মানে আমেরিকা, আবার সেটা লন্ডনও হইতে পারে। এখন ঘটনা তো আসলে অনেকভাবেই ঘটে, এবং ইন্টারিম গভর্নমেন্টের যারা পার্ট ছিলেন, একজনের কথা কোট করেই বললেন, সেও তো ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিল। তো তাদের মনে যেরকম আক্ষেপ, তার মানে নিশ্চয়ই ফুল বডি এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে সেই ভূমিকাটা রাখতে পারেনি। নিশ্চয়ই এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকজনই আসলে এই ডিসিশনগুলো মেক করার ক্ষেত্রে তারা সামনের থেকে ছিল, এবং যারা ছিল তারা এখন এই সরকারও খুব গুরুত্বপূর্ণ পদে আছেন। এবং আমার সমালোচক যেটা বললেন যে এই চুক্তি রিভিউ করার সুযোগ আছে, বাতিল করার সুযোগ আছে, তো এই অপরচুনিটিগুলো থাকার পরও আমাদের কেন মনে হচ্ছে যে আসলে এটা তো বাতিল হবে না বা নাও হতে পারে? তো এটার দায়ভার যদি পুরোপুরি একটা বিশেষ সময়ে গঠিত হয় ইন্টারিম গভর্নমেন্ট, যার নিয়োগকর্তা আমরা বলতে আসলে, হ্যাঁ ডেফিনেটলি আমি সেটাই বলছি, আমরা বলতে বাংলাদেশের মানুষ, নাহিদ ইসলাম বলেন বা সেই সময় যে গণঅভ্যুত্থানের ছাত্র তরুণ যারা সামনে থেকে ছিল, তারা তো শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এনসিপিকে বা কোনো একটা দলকে তখন রিপ্রেজেন্ট করছিল না। তারা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে থেকে লড়াই করেছে বা নেতৃত্ব দিয়েছে, সে জায়গা থেকে পুরো বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করছে, এবং যেই সিদ্ধান্তগুলো তারা নিচ্ছিল তাদের হয়েই নিচ্ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মেটাফরিক ওয়েতে হয়তো বা উনি কথাটা বলেছেন। কিন্তু ওই যে যেটা বললাম যে একজন ব্যক্তি বলেছেন যে আসলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত যে আপনি কিভাবে, মানে আপনি কিভাবে এই সরকারের পার্ট হলেন, বলছে আমি কি আসছি নাকি, আমাকে তো নিয়ে আসা হয়েছে। তো এই কথাটা বলেছে হচ্ছে খলিলুর রহমান সাহেব, বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন। তিনি আবার গত ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আসলে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং নির্বাচনে 3 দিন আগে এরকম একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং সেখানে তার একটা বড় ভূমিকা ছিল, এটা সবাই আসলে বলছে বা আমরা নানাভাবে জানতে পারছি। তো এটা তো এই যে বললাম যে আমেরিকা বা লন্ডন, ঢাকা না লন্ডন, এখন এরকম অনেক স্লোগানই এখন আসতে পারে, এবং সেই জায়গাটা আসলে ডিপেন্ড করছে আসলে বর্তমানে প্রাইম মিনিস্টার তারেক রহমান এগুলো কিভাবে ডিল করছে, এবং শুধু স্টানবাজি করেই তার সময় যেভাবে পার হচ্ছে, এই চুক্তিগুলো তো আসলে নিয়ে আলোচনা করা উচিত। সংসদে তো শুধু বিরোধী দলের যে আলোচনার কথাবার্তা এসছে, তাদের ধরে নিলাম এটা আসলে ইন্টারিম গভর্নমেন্টের ইউনূসের দেয়া ফাঁদ, তাহলে তো এই বিষয়ে তারেক রহমানেরও কথা বলার কথা। মানে আমি ধরে নিলাম যে বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ এই জায়গাটা, এই বিষয়টা নিয়ে তারা ব্যর্থ, তারা ভয় পাচ্ছে বা তারা এটার সাথে জড়িত। তাহলে আমি ধরে নিচ্ছি যে বিএনপি বা বর্তমানে যে সরকারি দল, তাদের ইন্টেনশন তো ক্লিয়ার, তারা তো ইউনিস গভর্নমেন্টের এই বিষয়গুলোর সাথে একমত হবে না, তাহলেও তারাও কেন চুপ আছে? ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন যে এই চুক্তিটা পর্যালোচনা করা হবে, কিন্তু এই চুক্তিটা বাতিল করার কথা বলা যাচ্ছে না। কারণ উনি যেটা আসলে বোঝাতে চেয়েছেন যে চাইলে এটা বাতিল, যদিও একটা অপশন আছে যে 60 দিনের একটা নোটিশ দিয়ে এটা বাতিল করা যায়, কিন্তু এই চুক্তিটা বাতিল করাটা খুব সহজ নয়, এটা কিন্তু উনি কথাটা বুঝিয়ে দিয়েছেন। উনি বলেছেন আরেকটা ধারায় আছে যে আলোচনা করে কিছু মডিফাই করা যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে চুক্তিটা বাতিল করার সরকারের কোনো ইচ্ছা বা কোনো মানে আসলে কোনো সম্ভব কিনা, সম্ভব সম্ভব মানে সরকারকে চাইতে হবে, সরকার চাইবে কিনা, চাইবে না। এখানে একটা যে বলি, এনসিপির সাথে কি আসলে সরকার কথা বলেছিল বলে আপনি মনে করেন? আমি যতটুকু জানি যে অফিসিয়ালি আমাদের দলের সাথে এরকম কোনো আলোচনা হয়নি। এত বড় একটা চুক্তি যখন হয়ে গেল এবং অনেকদিন থেকে কিন্তু আলোচনা হচ্ছে, এবং ডে বাই ডে যখন এটা প্রকাশিত হলো যে আমরা খুব একপাক্ষিক চুক্তি হয়েছে
এবং আমাদের উপমহাদেশের বা ভৌগোলিক অবস্থানকেও চিন্তা করা সে চুক্তিটা হয় নাই। আমরা চীন আমাদের অনেক বড় একটা উন্নয়নের অংশীদার বা বাণিজ্য অংশীদার, এটা অস্বীকার করার উপায় নেই। সেখানে যে পরিমাণ টাকার অস্ত্র কেনার কথা বলা হয়েছে, বোয়িং কিনতে হবে যে পরিমাণ বলা হয়েছে, মেনশন করা আছে, তো আরো তো অন্যান্য জিনিসপত্র আছে। এই চুক্তিটা নিয়ে এনসিপির আনুষ্ঠানিক কোনো এখন আমরা বক্তব্য পেলাম না, না। আমরা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছি আমাদের জায়গা থেকে, অফিসিয়ালি আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমরা পাবলিক ফোরাম বা যে কোনো জায়গায় স্পেসে আসলে কথা বলছি। যেটা বললেন অফিসিয়ালি কোনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রোগ্রাম করেন, হ্যাঁ এটা এখনো হয়নি। তবে আমরা আসলে পরিকল্পনা করছি, কারণ দেশের ধরেন যে অনেকগুলো ইস্যু আসলে চলমান, তো আমরা চেষ্টা করছি সবগুলো অ্যাড্রেস করার। এবং এটা বাংলাদেশের মানে অন্যরা হয়তো বা স্লোগান দিতে পারে যে সবার আগে বাংলাদেশ, বাট আমরা অ্যাকচুয়ালি ধারণ করি ব্যাপারটা যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে যেই কাজগুলো করা উচিত সেটা এনসিপি করতে চায়। ভুল ত্রুটি আমাদেরও আছে, মানে একবারে যে আমরা ভুল ত্রুটি করি না তা না, তো আমরা চেষ্টা করছি সেগুলো অ্যাড্রেস করে বাংলাদেশের মানুষের কাছে সামনে এনে আসলে সেগুলোকে বেগবান করা। মাজগাউল ভাই, আমাদের আরেকটা ইস্যু খুব দিনকে দিন খুব বেদনা, খুব কষ্টের, খুব যন্ত্রণার হয়ে যাচ্ছে। যখন সংবাদে আমরা গণমাধ্যম করে, আপনি প্রতিদিনই খবর দেখেন, দিন শেষে যখন আমাদের শুনতে হয় যে হামের উপসর্গ নিয়ে আরো 7 জন 8 জন 10 জন 400 ছাড়িয়ে গেছে, মানে এটা একটা দেশের একটা নীরব মানে ঘাতক হয়ে আমাদের শিশুরা, এই শিশুরা সামনে বেঁচে থাকলে কি হতো আমরা কেউ জানি না। আমাদের বলা হয় শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। মানে এইটার ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়ছে, এবং এইটা আসলে এইটা কোনো জবাবদিহি নাই। কোনো অনেক চাপে আলোচনার পর, গণমাধ্যমে লেখার পরে কালকে একটা বিবৃতি পেলাম যে এটা একটা মানে তদন্ত করে দেখা যেতে পারে। কিন্তু এটা নিয়েও যে ওই সময় যারা আসলে দায়ী, আপনি যদি একটা দুর্নীতি না করেন, আপনার কর্মকর্তা দুর্নীতি করে আপনি যদি স্বাক্ষর করে থাকেন, তার মানে আপনি সমান অপরাধী। আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, ওত নিয়েছেন যে আমি রাষ্ট্রের সকল দায় দায়িত্ব আমি পালন করব। যে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে শুরু থেকে মানে প্রচুর সমালোচনা, সেই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে পুরো কাজ সমাধান করা হলো পুরো ইন্টারিম সরকারের সময়। এবং এই যে হামের টিকে একটা চেইন লাইন ঠিক রাখতে হয়, একটা কন্টিনিউয়াস প্রসেস, ভিটামিন এরও অভাব এতদিন হলো না। মানে আপনার কি মনে হয় সরকারের কোথায় এগুলোকে তদন্তের মুখোমুখি আনা, মানে কোথায় দুর্বলতাটা? ধরেন কোনো একটা দুর্নীতি হয়, কোনো একটা অনিয়ম হয়, তাহলে সেটার তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এবং সেই দুর্নীতিটা অথবা অনিয়মটা কোন আমলে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, এর সঙ্গে কারা জড়িত, এগুলো কিন্তু মানে আপনার এগুলোর দিকে তাকানো উচিত না, তাই না? তাই না? সেগুলো যদি আমার চাচা হয়, মামা হয়, হতে পারে, বাট সে তো দুর্নীতিটা করেছে, এটা এক্সপোজ করা উচিত এবং এর একটা জাজমেন্ট হওয়া উচিত, তো ইনকোয়ারিও হওয়া উচিত। এখন কে করেছে না করেছে, আমি আপনি হয়তো সুইপিং কমেন্ট করতে পারি, বলতে পারি অমুক করেছে, তো আমার হাতে তো প্রমাণ না, আমি তো প্রমাণ করতে পারছি না। তো সরকারের উচিত, তারা তো সমস্ত ইনস্ট্রুমেন্ট তার কাছে আছে, সে সব জানে যে কোথায় কোথায় ঝামেলাটা হয়েছে। এক একজন দেখি এক এক রকম বক্তব্য দিচ্ছে। মাঝখানে দেখলাম যে ওই শফিকুল আলম যে ভদ্রলোক ছিলেন আগে সরকারের প্রধান উপদেষ্টা, জি, প্রেস সচিব, উনিও দেখছি ইদানিং বক্তব্য দিচ্ছেন যে ওনাদের কোনো দোষ নাই, ওনারা নাকি টাকা বাঁচিয়েছেন না, ফ্যান্টাস্টিক জব করেছে তারা। তো এখন এইগুলো তারা বলতেছে, সবাই যেহেতু নিষ্পাপ, তো পাপী হলো কে? পাপী হলো শিশুগুলি আর এদের বাবা মারা। এছাড়া তো আমি আর পাপী দেখি না, আপাতত অপরাধী আর দেখি না। কিন্তু তো এখন বলতে হয় যে ওরাই তো শাস্তি পাইছে, ওরা পাপ করছে, ওরা শাস্তি পাইছে, এখন হিসাবটা কেমন এইভাবে করবেন? কিন্তু এই কথাটা বললাম করে, এটা কিন্তু একটু দুঃখে বললাম। দুঃখটা এখানে যে এই সরকারের মধ্যে আমি একটা অ্যাটিটিউড দেখতেছি যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কর্মকাণ্ডকে, সমস্ত অপকর্মকে তারা এক ধরনের আপনার ছাড় দেওয়ার মানসিকতা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওনারা যা কিছু করেছে এটার কোনো দোষ নাই। আমি প্রতিহিংসাপরায়ণ হতে বলি না, যে তাকে ধরতেই হবে এটা আমি বলছি না। তারা যদি কিছু ভালো করে আমি প্রশংসা করতে চাই, যদি খারাপ করে সেটারও আমি একটা দৃষ্টান্তমূলক একটা, যেন ভবিষ্যতে যারা আবার ইন্টারিম আসবে তারা যেন এটা মনে রাখে, সেই শাস্তিটা তো আমরা চাই, আমরা যদি চাইতেই পারি। তো সেটার ব্যাপারে এই সরকারকে আমি খুব একটা আগ্রহী বলে মনে করছি না। কিন্তু এই আগ্রহী তারা কেন তারা হচ্ছেন না আমি জানি না, এবং এটা হওয়া উচিত। উচিত এই কারণে যে মানুষ কিন্তু আলটিমেটলি খুঁজবে যে এই যে এখন তো 400 ছাড়িয়ে গেছে এবং আপনার আক্রান্ত হয়েছে 50,000, তো 50,000 শিশু আক্রান্ত হয়েছে। যারা জীবনে বেঁচে গেছে তাদের উপরে কিন্তু এই অসুখটা একটা
দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তার মানে এদের জীবনটা কিন্তু স্বাভাবিক হবে না, মানে হয়তো তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে একটু প্রভাব বিস্তার করবে অথবা অন্য কিছু একটা হবে। তো এইগুলি যার জন্য হলো, যাদের জন্য হলো, যাদের গাফিলতির কারণে হলো, কারো না কোনো গাফিলতি তো ছিল। আপনি যদি বলেন যে না কারো কোনো গাফিলতি ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা সব ঠিকঠাক করছে, তার আগে সরকার ঠিক, সবাই ঠিকঠাক করছে, তো এটা হলো কেন? হামে তো আমরা কখনো শুনিনি যে এত লোক আক্রান্ত হয় বাংলাদেশে। হামে এর আগে মানে 20-25 জন লোক বছরে আক্রান্ত হতে কিনা সন্দেহ। তার মধ্যে 50,000 আক্রান্ত হয়ে গেছে, কেউ মারা যেত এরকম খবর পাইনি গত 10-12 বছরে। এইবার তো মূল্য 400 ভাই। তো কোনো না কোনো একটা গাফলতি কোথাও হয়েছে, সেই জায়গাটা কোথায় সেটা খুঁজে বের করেন, বের করে তার শাস্তি দেন। আমি ধরে নিলাম যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই গাফলতিটা হয়েছে। ওটা যদি গাফলতি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাদেরকে আইডেন্টিফাই না করাটা হলো এই সরকারের অন্যায় অবশ্যই। আচ্ছা, আর এখানে আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট হলো হাম কিন্তু হয় মারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু হাম কিন্তু এমন কোনো রোগ না এটা হলেই মরবে। তা কিন্তু এটা অনেকটা আপনার ডেঙ্গুর মতো, এটাও ভাইরাস জনিত রোগ। ডেঙ্গু তো প্রথম দিকে হলেই মারা যেত, শেষ দিকে কি হয়েছে, আমরা ডেঙ্গু ম্যানেজমেন্ট করা শিখে গেছি যে কিভাবে ডেঙ্গু রোগীদের ম্যানেজ করতে হয়। হামের রোগীদের কিন্তু ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনি যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারেন, হাম কোনো মরণঘাতী রোগ না রে ভাই, এটা বলে লাভ নাই, এটা আমরা জানি মোটামুটি। তো এখন এই সরকারের মধ্যে কি আপনার এই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা যারা আছেন তারা কি হামের এই রোগটাকে ম্যানেজমেন্টের জন্য খুব সিরিয়াসলি উদ্যোগ নিয়েছেন? আমার কাছে মনে হয় না। প্রত্যেকটা জেলায় কিন্তু হাসপাতাল আছে, আমাদের বড় বড় হাসপাতাল আছে। প্রত্যেকটা জেলা হাসপাতালে হামের জন্য আলাদা একটা ওয়ার্ড করতে পারতেন, যেরকম আমরা কোভিডের সময় কোভিড ওয়ার্ড করেছি, ওরকম একটা ওয়ার্ডই করতেন হামের জন্য খালি, যে সমস্ত রোগীদের ওখানে সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দেওয়া হতো এবং সবচেয়ে সবসময় ডাক্তার থাকবে, ঠিকঠাক মতো যেন রোগীগুলিকে পরিচর্যা করা হয়। সেরকম করা হলে তো এত লোক মরার কথা না রে ভাই, সেটা আমরা করতে পারিনি। বলবেন যে না গ্রামের লোক বোঝে নাই, একদম নিউমোনিয়া বাধায় পরে নিয়ে আসছে, এরকম হয়েছে কিন্তু অনেকটা। তো গ্রামের লোক বোঝে না, তো প্রচারটা আপনি করতেন, আপনি তো প্রচারণাও সেরকমভাবে চালাতে পারেন নাই, আপনি তো গুরুত্ব দেন নাই। আমি এই স্বাস্থ্যমন্ত্রীকে দেখেছি দায়িত্ব নেওয়ার পর বিরাট বিরাট ডায়লগ দিছে যে এখন থেকে রুগীরা ডাক্তারের পেছনে দৌড়াবে না, ডাক্তাররাই রুগীর পেছনে দৌড়াবে। তো এখন ডাক্তারদের ওই দৌড়টাকে থামাতে বলেন। আমার মনে হয় ডাক্তারের মধ্যে ওই রুগীর পেছনে দৌড়াতে দৌড়াতে রুগীদেরকে ধরতে পারছিল না, সব ডাক্তার দৌড়াদৌড়ির মধ্যে ছিল। তো তাদেরকে না এই হামের রুগীর পেছনে একটু দৌড়াতে বলতেন। তো এগুলি ধরেন কি কথা ফুলঝুরি ছুটিয়ে কোনো লাভ নাই ভাই, কাজ করে দেখান। এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনি ঠিক আছে, আমি বললাম তো ভাই, দায় ওই সরকারে আছে, ওদের বিচার করেন। এই সরকারের দায়িত্ব ছিল দুটো, এক নম্বর হলো কার জন্যটা হলো তাদের বিচার করা, আর তারও আগে রুগীগুলিকে ঠিক মতো হ্যান্ডেল করা। এবং তারা প্রথম দ্বিতীয় কাজ হ্যান্ডেল করতে পারে নাই, আর প্রথম কাজটা করবে কিনা আমি এখনো বুঝতে পারছি না। সাইদ মুস্তাফিজ, হামে শিশুরা 400 সংখ্যা পেরিয়ে গেল, মানে এরকম একটা ঘটনা ঘটে গেল কোনো রকম জবাবদিহিতা ছাড়াই। এরকম যে আমরা 111-ও দেখেছিলাম, একটা ইন্টারিম সরকার ছিল 2 বছরের সেনা সমর্থিত, তখনকার মানে এটা যে এরকম ড্রামাটিক ওয়েতে এখন আমরা আলোচনা করছি, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। খুব সিম্পলি যদি আমি বলার চেষ্টা করি, আপনি যদি ইউনিসেফের এই কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, সেটা 10 ফেব্রুয়ারি ওনারা বলেছিলেন যে আসলে এরকম একটা আউটব্রেক হইতে পারে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ নেই যে বাংলাদেশে টিকার ঘাটতি আছে। আমি ইউনূস সরকারের পক্ষপাত হয়ে কোনো কথা বলছি না, মানে ডেটাবেস আমি আলোচনা করার চেষ্টা করছি। এবং হচ্ছে পরবর্তীতে সংকট হতে পারে এই মর্মে হচ্ছে যে টিকার কথা বলা হয়েছে, এবং সেই অনুযায়ী আমি যতটুকু জানি যে তারা টিকার জন্য প্রস্তুতিও নিয়েছিল। এটা হলো 10 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি হচ্ছে আপনার ইলেকশন হলো, এবং এটা একটা গ্লোবাল আউটব্রেক হয়েছে, এবং বিশ্বের অনেকগুলো দেশেই কিন্তু হামে আক্রান্ত বাচ্চা কাচ্চা হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু মৃত্যু হারটা এমন না। এবং বাংলাদেশের যেই সিচুয়েশন, আপনি জানেন যে হামের টিকা যখন নিতে হয় অন্তত 9 মাস, আমি যতটুকু জানি যে 9 মাস হতে হয়। তো এই যে রেশিও, যে 400+ বাচ্চা কাচ্চা মারা গেছে, তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে ওই 9 মাস হওয়ার পূর্বেই মারা যাচ্ছে। এর থেকে তো মানে ক্লোজেস্ট কেউ হতে পারে না, বা এর থেকে নির্মম কোনো ঘটনা ঘটতে পারে না যে এরকম 9 মাস বা 1 বছরের মতো এরকম শিশুরা মারা যাচ্ছে।
সেক্ষেত্রে সরকারি দল কি করছে, তারা এই আগের সরকারের দোষারোপ করছে। কিন্তু এখন আমার এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে না, আমার সেটার জন্য কোনো প্রস্তুতি আছে? আমি এই যে দুইজন যেই মানে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, দুইজনে অথর্ব। একজন তো আমার আসনে ইলেকশন করছে, তাকে আমি জানি সে কি কি লেভেলের অথর্ব, এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা কিচ্ছু নাই। এরা বসে বসে এটাই বলতেছে যে অমুকের তো টিকা দিতে পারে না, কিন্তু এটা টিকার জন্য তো এটা হচ্ছে না। আপনার এখন পর্যাপ্ত পিআইসিইউ ব্যবস্থা আছে কিনা, এই মানে ভাই যেটা বললেন যে আলাদা করে তো একটা ইউনিট রাখতে পারতেন এরকম ইমার্জেন্সি বেসড, এটা একদম জরুরি একটা মানে সমস্যা বা জরুরি একটা অবস্থার কথা অ্যাড্রেস করে এটা স্বাস্থ্য বিভাগ এটা উল্লেখ করে আগাতে পারতেন। তারা তো এটা করছে না, তারা এখনো বসে আছে যে এটা মনে ডক্টর ইউনূসের দোষ, উনি হামের টিকা নেয় নাই, মেরে খাইছে, এইটা ওইটা। এবং যেভাবে মানে এটা একটা আওয়ামী লীগ ন্যারেটিভও কিন্তু এইদিকে যাচ্ছে যে ইউনূস হচ্ছে বাচ্চাদের খুনি, সো এরকম একটা কিন্তু ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। সো হুইচ ইজ আমার মনে হয় যে ভেরি রং, এবং আমার মনে হয় যে যারা এটা নিয়ে মানে এটা জেনে আমার মনে হয় যে এটা আলোচনাটা আসলে আমি আপনাকে আরো করা উচিত। একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যতটুকু জেনেছি, আমার জানা যদি ভুল না হয়, তাহলে হচ্ছে এই টিকাটা আসলে এটা একটা সারা বছরের একটা প্রক্রিয়া থাকে, এবং আমাদের ইন্টারিমের আগের সরকার সময় যে বাজেটটা স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল সেখানে এই বাজেটটা রাখা হয়েছিল, এই বাজেটটা খরচ করা হয়নি। এবং সেইটা বলা হয়েছিল যে ইউনিসেফের মাধ্যমে যে টিকাটা কেনা হয়, সেখানে যে কমিশনটা ইউনিসেফকে দেওয়া হয়, এই কমিশনটা সরকার দিতে রাজি ছিল না। এটা আমাদের ইন্টারিম সরকার। এখন আপনি কমিশন না দিয়ে আনতে পারলে ভালো, কিন্তু আপনি কমিশন দিবেন না বা দেশের টাকা বাঁচাতে চেয়েছে, এটা কিন্তু জিনিসটা বিষয়টা এক্স্যাক্টলি এরকমই। সারা বাংলাদেশ না, সারা দুনিয়ায় ম্যাক্সিমাম জায়গায় ইউনিসেফের মাধ্যমে টিকাটা ম্যানেজ করতে, টিকা তো একটা ম্যানেজ করতে হয়। টিকা তো আপনি ডিরেক্ট চাইলে আমার একটা ফার্মেসি আরেকটা দেশ থেকে আনতে পারবে না। তো ইউনিসেফ এটা দিয়ে আসছে, এবং ইউনিসেফ এটা কমিশন নেয়, ওয়ার্ল্ড ওয়াইড এটি প্র্যাকটিস। সেইখানে বাংলাদেশ সরকারের সাথে আপনি যে ফেব্রুয়ারি চিঠি বলছেন, এর আগে দুটো চিঠি আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, যে সিভিল সার্জনরা কিন্তু তাদের চিঠি পাঠিয়েছে, এবং এই চিঠিগুলো কোনো রিপ্লাই হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো রিপ্লাই হয়নি। কোনটা? স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে আমার ব্যাপারে। হ্যাঁ, আমের না না, আমাদের শুধু টিকা এবং ভিটামিন এ, আচ্ছা। এখন তো ভিটামিন এরও একই অবস্থা দাঁড়িয়েছে। এবং এটা কিন্তু চাইলেই সরকার যে এমন আজকে আসলো যে কালকেই রাতারাতি নিয়ে আসতে পারবে, এই ম্যানেজমেন্ট এটা হয় না। মানে এটা একটা টিকা প্রাপ্তি ওদের একটা নির্দিষ্ট, কিন্তু যে ডেটা অনুযায়ী যেটা আছে সেটা আমাদের পর্যাপ্ত টিকা ছিল, সামনের 6 মাসে আমাদের লাগতে পারে, এই মর্মে হচ্ছে চিঠিটা দেওয়া হয়েছে। আমি সেটা বলছি। এবং ইউনিসেফের যেটা বললেন আপনি কিন্তু নিজেই উল্লেখ করলেন, এখানে একটা আর্থিক দিকও আছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ওই বাজেটটা তো রাখা ছিল। এখন যদি ধরেন অবৈধ সরকার হোক, যেই সরকারই হোক, আমার আগের সরকার ইন্টারিম সরকার তো একটা চুক্তি করে গেছে, সেই চুক্তিটা নিয়ে তো আমাকে চলতে হবে। আমরা কি যে মাসুদ কামাল ভাই বললেন বা আপনিও বললেন যে এটা আসলে এখন ম্যানেজমেন্টটা করা উচিত, মানে আগে প্রতিকারটা। হ্যাঁ মানে অবশ্যই কিন্তু দুটা দিকে, পাশাপাশি যদি ক্রয় সংক্রান্ত বিষয়, এটা তো এটা এই প্রশ্ন তো আমরা অবশ্যই তুলেছি। এবং যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখনকার যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তার ব্যাপারে আমরা প্রোগ্রামও করেছি যে তার হচ্ছে যে অনেক বিষয়ে খামখেয়ালিপনা, বা তিনি যে আসলে সিঙ্গাপুরে থেকে থেকে আসলে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় চালাচ্ছে, এই বিষয়ে আমরা মানে 100টা এরকম বক্তব্য আছে, প্রোগ্রাম আছে। এই বিষয়ে যদি তার মন্ত্রণালয়ের কোনো ঘাটতি থাকে, এটা নিয়ে সরকার আলাদাভাবে একটা বিচারের ব্যবস্থা করুক, সেটা একটা আলাদা। কিন্তু সরকার তো বসে বসে সেটা করছে না। সরকার বলতেছে এটা টিকার জন্য হয়নি, এর দোষ ওর দোষ। এটা তো এখন দোষের উপর সময় না। আপনার ঘরে বাচ্চা মরছে, আপনি কি এখন বলবেন এটা পাশের বাসার অমুক লোক হচ্ছে আমাদের বাসায় এটা দিয়ে যায় নাই, সিলিন্ডার দিয়ে যায় নাই, তাই খাওয়ার রান্না হয়নি, তাই মারা গেছে? এটা তো হয় না। আপনার এখন এই ক্রাইসিস ম্যানেজমেন্ট আপনি করবেন না, সেটা সক্ষমতা আপনার কই? সেটার জন্য আপনার দূরদর্শী চিন্তা কই? সেই জন্য আপনি কি করতেছেন? এটা তো একটার পর একটা মরেই যাচ্ছে।